আগামী ১৫০ দিনই ঠিক করে দেবে আগামী ২০ বছরে বাংলার ভবিষ্যৎ কি হবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই আগামী ১৫০টা দিন মানে ৩ ৫ ১৫, মানে ৫টা মাস। আর ৫টা মাস মানেই ভোটের মোটামুটি আগে আগে সময়টা, মানে এপ্রিল মে, ওই সময় তো একটা মোটামুটি সম্ভাবনা যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তো এই আগামী ১৫০টা দিনই ঠিক করে দেবে কিভাবে যে ২০ বছরে বাংলার রাজনীতির ভবিষ্যৎ কি হবে। আপনারা এতক্ষণে ভেবে নিয়েছেন জ্যোতিষ নিয়ে হয়তো কোনো ভিডিও করে আমি বসেছি। তো এত বড় ভবিষ্যৎ বাণী কোন জ্যোতিষ করলেন? যে জ্যোতিষ করলেন নামটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তার ভবিষ্যৎবাণী কতটা ফলে না ফলে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। আপনারা অনেকেই তাতে নেগেটিভ পজিটিভ কমেন্ট করেছেন। ঠিক ধরেছেন, সেই মানুষটি আবার ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন আগামী ১৫০ দিনই ঠিক করে দেবে বাংলার ২০ বছরের রাজনীতির ভবিষ্যৎ কি হবে। এবার কি হবে সেটাই লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে। বিষয় যেটা, তার কাঁধে যে দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তিনি কিন্তু ভোলেন না। রাজ্য রাজনীতিতে এসআইআর যখন এখন হট টপিক, একটা ট্রেন্ডিং ইস্যু ডিজিটাল মাধ্যমে, তখন তিনি কিন্তু ভোলেননি আগামী ১৫০ দিন পর কি হতে পারে। মানে বিধানসভা ভোট যে সামনেই, তিনি সেটা মনে রেখেছেন। আর এসআইআর নিয়ে রাজনীতির যে এই মুহূর্তের অবস্থান, তাকে কেন্দ্র করেও তিনি বুঝিয়ে দিয়েছেন এসআইআরটা নিয়ে যে ষড়যন্ত্র গভীরভাবে করা হয়েছে, কোনো কাজ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হবেন মুখ্যমন্ত্রী, তার ভবিষ্যৎবাণী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন মুখ্যমন্ত্রী। তবে তিনি এটাও বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন ঠিকই, কিন্তু সেটা ভেবে নিয়ে আত্মতুষ্টি করে ওই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেলে কর্মীদের হবে না, লেগে পড়তে হবে। অবশ্যই লেগে পড়েছেন কর্মীরা, কিন্তু আরো জোরদার ঘোড়ার মতো ছুটতে হবে, জোরদার করে লেগে পড়তে হবে। হাতের সময় খুব কম, ওই ১৫০টা দিন, তার ভবিষ্যৎবাণী, হাতে সময় খুব কম, তাই আমাদেরকে একেবারে আদা জল খেয়ে লেগে পড়ার মতো লেগে পড়তে হবে। কোনো শৈথিল্যের অবকাশ নেই, সুযোগ নেই। আমরা আমাদেরকে যদি আরো ১০০% দিয়ে কাজ করি তবে কিন্তু সফলতা আসবেই। এবং মুখ্যমন্ত্রী যে ভবিষ্যৎবাণী, মানে তিনি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সফল করতে কি কি করতে হবে তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ এই মানুষটি কিন্তু জানিয়েও দিয়েছে। যে কোন লেভেলের নেতারা, সাংসদরা, বিধায়করা, কর্মীরা ঠিক কি কি করবেন সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। তো কে এই কথাগুলো বলছেন? বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনারা ভাবছেন তিনি জ্যোতিষের ভূমিকায় কিভাবে। তিনি তো একটা সময় ডায়মন্ড হারবারে বলেছিলেন যে আমি জ্যোতিষ চর্চা করি না বা ভবিষ্যৎবাণী করি না, আর করলে সেটাও আবার মিলে যায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু তার জন্য কাকে কি করতে হবে একেবারে মাস্টার মশাইয়ের ভূমিকায়। দাঁড়ান, স্কিপ করে যাবেন না, ভালো করে ভিডিওটা শুনুন, আপনাদেরও ভালো লাগবে। মাস্টার মশাইয়ের ভূমিকায় একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথ স্তরের তার আলোচনা ছিল, এবং সেই আলোচনা থেকে এসআইআর কে কিভাবে ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা হচ্ছে, বৈধ ভোটারদের চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেটা করতে দেওয়া হবে না, বা সেটা করেও কোনো লাভ হবে না। মানুষ তৃণমূলের পাশে আছে, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর জবাব দিতে হবে কাজ করে। হ্যাঁ, এসআইআর নিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কয়েকটি বিধানসভা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যেখানে মাত্র ১৫ থেকে ২৫% ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে বিজেপি গভীর ষড়যন্ত্র করছে এসআইআর নিয়ে, এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের নেতারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কর্মীদের জন্য কিন্তু বলছেন খুব ভালোভাবে এসআইআরটাকে বুঝে সেই কাজ করতে হবে, মানে তিনি বলছেন যাতে ফর্ম ১০০% পূরণ হয়। সমস্ত পার্টির কর্মীদের সজাগ থাকতে হবে, একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা চাই ৯৯ নয় ১০০% এনুমারেশন ফর্ম ফিল আপ হোক, এবং অবশ্যই একজন বৈধ ভোটার যেন বাদ না যায়, সম্পূর্ণ হোক এসআইআর, কিন্তু তাতে রাজনীতি যেন না হয়। এবার কিভাবে টাস্ক তিনি বলে দিলেন। প্রথমে কর্মীদের বললেন ঘুমোলে চলবে না,
আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এই যে এনুমারেশন ফর্ম, এই যে এসআইআর নিয়ে ষড়যন্ত্র, সমস্ত কিছুকে দুর্মুষ করে তিনি মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু তাতে শৈথিল্য বা আত্মতুষ্টির কোনো জায়গা নেই। একেবারে মাটি কামড়ে লেগে থাকতে হবে, কোনো ফাঁক ফোকর দেওয়া যাবে না, এটা কর্মীদের জন্য তার নির্দেশ। আর উল্টো দিকে যদি আমরা দেখি, কি ভাবছেন বিধায়ক এমপি তারা একেবারে কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন? না, তাদের রিপোর্ট কার্ডও তো পেশ হচ্ছে, ইতিমধ্যেই তাদের রিপোর্ট কার্ড পেশ হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সে সমস্ত খতিয়ান দেখেছেন, কে কি কাজ করছে। হ্যাঁ, একদম। এবং সঙ্গে 6 ডিসেম্বর আরো একটি রিপোর্ট কার্ড পেশ হতে চলেছে এমএলএ এমপিদের নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে। ভাবুন, মানে চাপে আছেন কিন্তু। এবং তিনি যেটা বারবার বলছেন, আমি প্রথমে বিধায়কদের দিয়ে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরবো, কর্মীদের কি করতে হবে তিনি তো বলে দিয়েছেন। এবং তিনি প্রথমে আসি আপনাদেরকে বিধায়কদের কথায়। বিধায়কদের সক্রিয়তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিছু কিছু জায়গায় প্রশ্ন হয়েছে, এবং সে কারণেই বিধায়কদের যতদিন না ক্যাম্পে যেতে হচ্ছে, যতদিন না বিধানসভায় যেতে হচ্ছে, মানে কোনো অধিবেশন শুরু হচ্ছে, ততদিন মাঠে নেমে কাজ করতে হবে, মাঠ থেকে ক্যাম্পে যেতে হবে। মানে বুথ লেভেলকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবারে বুথ ধরে ধরে, ক্যাম্প ধরে ধরে পর্যালোচনা করতে হবে, সক্রিয় হয়ে মাঠে নেমে কাজ করে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে হবে, মানে বুথকেই তিনি ইন্ডিকেট করেছেন বিধায়কদের। কারণ বিধায়কদের সমস্ত কাজের রিপোর্ট কিন্তু পেশ হবে 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাছে। আর সাংসদ বিধায়ক, সাংসদ লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের জন্য তিনি কি বলেছেন? তিনি বলেছেন কর্মীদের ফোন করতে হবে, প্রত্যেকদিন লিস্ট বানাতে হবে, উৎসাহ দিতে হবে। যেহেতু বিধানসভা ভোট, বিধায়করা একেবারে নেমে পড়বেন মাঠে, ক্যাম্পে, বুথে, সেই লেভেলে ঢুকে তাদেরকে কাজ করতে হবে, পুরো বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে কোথায় কি গড়মিল হচ্ছে। আর সাংসদরা, যেহেতু এটা বিধানসভা নির্বাচন, কিন্তু সাংসদদেরও ভূমিকা আছে। কি ভূমিকা? লিস্ট তৈরি করুন কর্মীদের, যারা সক্রিয় কর্মী তাদেরকে বুস্ট আপ করতে, তাদেরকে ভোকাল টনিক দিতে হলে প্রত্যেক দিন অন্তত করে একটা সংখ্যা নির্ধারণ করে নিন এবং সেখানে ফোন করুন, কর্মীদের ফোন করুন, যারা গ্রাসরুট লেভেলে মাটি কামড়ে সংগঠনটা চালাচ্ছে, সেই কর্মীদের ফোন করে ভোকাল টনিক দিন, উৎসাহ দিন, তাদের কোনো সমস্যা থাকলে শুনুন, সেগুলো সমাধানের চেষ্টা করুন। মশাই, বসে বসে কিছু হবে না, মানে পথে এবার নামো সাথী, পথেই হবে, এই পথ চেনা, মানে মোরাল অফ দ্য স্টোরি এটাই তিনি বলতে চেয়েছেন। এবং গণতন্ত্র রক্ষা করতে হলে এক একটা দিন এখন যুদ্ধের সমান। কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাবুন। গণতন্ত্র রক্ষা করতে হলে এক একটা দিন এখন যুদ্ধের সমান, এবং কোনোভাবেই এই এক একটা দিনকে যেতে দেওয়া যাবে না, কারণ দিনটা পেরিয়ে গেলে সেটা কিন্তু রিভার্স, মানে ফেরত আর আসে না। তাই নিজের সময়টুকু যেটুকু আছে সেটুকু একেবারে পার্টির জন্য, দলের জন্য নিয়োজিত করুন, একেবারে নিষ্ঠাবান হয়ে দলের জন্য কাজ করুন। এবং কোনো গাফিলতি, ঢিলেমি, উদাসীনতা, শৈথিল্যতা, আত্মতুষ্টি, গোষ্ঠীদ্বন্দ্ব, নো, নেভার। অর্থাৎ এসআইআর নিয়ে যাই হোক না কেন, বিজেপি যতই আশাবাদী হোক না কেন যে এসআইআর হলে একটা দারুণ ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ভোটার লিস্ট হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এসআইআরটাও আমাদেরই ফরে যাবে, মানে যদি সঠিকভাবে হয়। আর যেহেতু সঠিকভাবে করতে হবে, তাই কর্মী, বিধায়ক এবং সাংসদ, সেটা লোকসভার হতে পারে, রাজ্যসভার হতে পারে, প্রত্যেককে পথে নেমে পথ চিনে নিতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, না হলে ওই যে রিপোর্ট কার্ড। তো বন্ধুরা, 2026 নির্বাচন, যে নির্বাচনী কার্যত এবার ঠিক করে দেবে যে ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে, সেই জায়গাটায় কিন্তু মাস্টার মশাইয়ের ভূমিকায় নেমে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবতীর্ণ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি তাই তো? যে টাস্কগুলো তিনি দিয়েছেন কর্মী থেকে বিধায়ক এবং সাংসদদের, সেটা কি সত্যি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ? এবং সেই টাস্কগুলো করলে বা সেই মতো ফলো আপ করলে সত্যি কি এসআইআর এর পরেও বিরোধীরা যেটা দাবি করছেন তাতে কিচ্ছু যাবে আসবে না তৃণমূলে আবারও মুখ্যমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মার্জিন আরো বাড়বে? যে যে আশাবাদী, যে যে আশাব্যঞ্জক কথা শোনা গেল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় তার প্রত্যেকটি
বাস্তবে প্রতিফলিত হবে? জানাতে ভুলবেন না। এসআইআর এর আবহেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভবিষ্যৎবাণী, টাস্ক দেওয়া, মাস্টার মশাই হিসেবে অবতীর্ণ হওয়া এবং অবশ্যই 2026-এর ভোটের আগে আগেই যে 20 বছরের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক হয়ে যাওয়া, এই কথাটা ঠিক। অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন।